বাংলাদেশের এই সকালে বিশ্বজুড়ে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে সকালে শুভেচ্ছা এবং সে সঙ্গে স্বাগত চোখের সমস্যার সম্ভাব্য প্রতিকার এবং পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, সময় এগিয়ে যাচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানও। সে নিয়মেই চোখের চিকিৎসায় এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া। এ পর্যায়ে তেমনই একটি অত্যাধুনিক চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা আলোচনা করব চোখের রেটিনা চিকিৎসায় ইনজেকশন ও লেজারের ভূমিকা নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট রেটিনা আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে এই যে চোখের চিকিৎসা, আমরা রেটিনা চিকিৎসার কথা বলে থাকি, সেখানে আসলে ইনজেকশন এবং লেজারের চিকিৎসা বলতে আসলে কি বোঝায়? ইনজেকশন এবং লেজার বলার আগে আমি অ্যাকচুয়ালি আপনাকে একটু দর্শকদের সুবিধার্থে আপনার চোখের একটা প্রাথমিক ধারণা দিতে চাই। আমরা যদি ছবির মাধ্যমে দেখি, আমাদের চোখটা 3টে লেয়ারে বিভক্ত, আউটার, মিডল এবং ইনার। আউটার যে লেয়ারটা, বাইরের যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে আমাদের চোখের যে কালো মণি, যেটাকে আমরা কর্নিয়া বলি। তারপর যে আমাদের চোখের যে সাদা অংশ স্ক্লেরা, এটা চোখের সামনে এবং পিছনে পুরো চোখ জুড়ে অবস্থিত। এরপর আরেকটা লেয়ার আছে মিডলে, যেটা আমাদের ইভিয়াল ট্র্যাক্ট বলি। সেখানে আইরিশ, সিলিয়ারি বডি এবং করয়েড। আইরিশটা যে চোখের সামনের দিকে থাকে, সিলিয়ারি বডি মাঝখানে থাকে এবং করয়েডটা পুরো চোখ জুড়ে পিছনের দিকে থাকে। এরপর আমাদের যে একেবারে ভিতরের যে লেয়ারটা, সেটা হচ্ছে চোখের রেটিনা। মাঝখানে থাকে লেন্স। আপনি যে এই ছবিটি দেখেন, কর্নিয়া দেখা যাচ্ছে সবার সামনে। তারপরে কর্নিয়ার পরে আমাদের অ্যান্টেরিয়র চেম্বার, এখানে চোখের পানি অ্যাকুয়াস হিউমার থাকে। তারপরে আইরিশ থাকে, আইরিশের পরে পোস্টেরিয়র চেম্বার থাকে, এখানেও চোখের পানি থাকে। এরপরে আমার সাদের যে অংশটুকু লেন্স দেখা যাচ্ছে, লেন্সের পিছনে বিরাট একটা গ্যাপ থাকে, এখানে আমাদের চোখের যে ভিট্রাস বডি জেলির মতো একটা পথ থাকে। এরপরে পিছনে থাকে চোখের পর্দা, রেটিনা। রেটিনার মধ্যে আমরা অপটিক নার্ভ দেখতে পাচ্ছি বা অপটিক ডিস্ক দেখতে পাচ্ছি এবং চোখের যে সেন্টার পয়েন্ট, ম্যাকুলা দেখা যাচ্ছে। এরপর আসি আমরা ইনজেকশনের ব্যাপারে। আমরা অ্যাকচুয়ালি চোখের বিভিন্ন রোগে আমাদের চোখের মধ্যে ইনজেকশন দিতে হয়। ইনজেকশনটা আমরা বলি অ্যান্টিভিজিভ ইনজেকশন। সেটা চোখের ভিতরে আমরা স্ক্লেরার একটা পোর্শন দিয়ে ভিতরে গিয়ে ভিট্রাস, যেটা বলছেন চোখের যে গোল ফাঁপা অংশটুকু, ওখানে ভিট্রাস বডি থাকে, ওখানে আমরা চোখের ভিতরে ইনজেকশনটা দিই। আর লেজারটা আমরা করে থাকি চোখের যে রেটিনা দেখেছি আমরা, রেটিনার কিছু অংশে আমরা বিভিন্ন রোগে বিভিন্নভাবে রেটিনাতে লেজার করতে হয়। কোন কোন ক্ষেত্রে আসলে আমরা এই ইনজেকশনগুলো দিয়ে থাকি এবং সেটি আসলে কিভাবে কাজ করছে? কোন কোন ক্ষেত্রে বলতে গেলে আমাদের প্রথমে রোগটা নির্ণয় করতে হয়। যেমন ধরেন আমাদের ডায়াবেটিসের কারণে যে রোগটা হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে যেটা হয়, একটা স্টেজে আপনার আমাদের চোখের যে সেন্টার পয়েন্ট আমরা দেখেছি ম্যাকুলা যদি আমরা স্ক্যান করি, ওসিটি স্ক্যান, ওটাতে যদি আমরা দেখি যে ওখানে ফ্লুইড জমেছে, তখন আমাদের চোখের ভিতরে ইনজেকশন দিয়ে ওই ফ্লুইডটা কমাতে হয়। কারণ হচ্ছে যখন ম্যাকুলা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট, ওটা যে নর্মাল যে শেপ থাকে, ওটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের দেখার কোয়ালিটি কমে যাবে। এই জন্য আমরা যেটা করি, ইনজেকশন দিয়ে ফ্লুইডটা কমায় দিই, যাতে পেশেন্ট ভালো করে দেখতে পারে। আরেকটা হচ্ছে আপনার ডায়াবেটিস ছাড়াও আরেকটা রোগ হাইপারটেনশন কারণ যেটা হয়, হতে পারে চোখে স্ট্রোক করতে পারে, সেক্ষেত্রে আমাদের চোখের রেটিনাতে ইনজেকশন দিতে হয়। আরেকটা রোগ আছে ধরেন এআরএমডি, ওয়েট এআরএমডি, সিএনবিএম, ওখানে আমাদের ইনজেকশন দিতে হয়। এছাড়া আপনার প্রিমেচার বেবিদের ক্ষেত্রে যেটা হয় আরওপি টেস্টেজে গিয়ে আমাদের চোখের ভিতরে ইনজেকশন বাচ্চাদেরকে দিতে হয়। তো বিভিন্ন রোগে আমাদের ইনজেকশন দিতে হয়। এটা আমাদের রোগটা নির্ণয় করতে হবে, তারপরে ওই পেশেন্টের জন্য কোন ইনজেকশনটা প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে থাকি। চোখের রেটিনার ক্ষেত্রে আসলে ইনজেকশন খুব স্পর্শকাতর একটি বিষয়, অনেকে আসলে দিতে রাজিও হন না। সেক্ষেত্রে আসলে কোনো সতর্কতার প্রয়োজন হয় কিনা যখন চোখের রেটিনায় এই ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা আপনারা করছেন? সুন্দর কোশ্চেন। কারণ হচ্ছে প্রতিনিয়ত আমরা পেশেন্টের কাছ থেকে এই ধরনের কোশ্চেনের সম্মুখীন হই। পেশেন্ট অ্যাকচুয়ালি ভয় পায়। চোখের ইনজেকশন শুনলেই মানুষ বলে যে কীভাবে দিব, ব্যথা পাবো কিনা। আমরা যেটা আশ্বস্ত করতে চাই যে যারা ডায়াবেটিস আছে, আপনারা জানেন যে ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন দিতে হয়। ইনসুলিন দেওয়ার জন্য একটা সিরিঞ্জ ওনারা ইউজ করে থাকেন। এই সিরিঞ্জের যে সুইটা থাকে খুবই ছোট্ট একটা সুই। তো যাদের ডায়াবেটিস থাকে তারা কিন্তু এই সুইটা কিন্তু নিজেরা দেয়, ইনসুলিন নিজের শরীরে পুশ করে। আমরাও কিন্তু আপনার এই সেম সুই দিয়ে চোখের ভিতরে ইনজেকশনটা দিই। যে ব্যথা যেটুকু পাওয়ার কথা, একটা সুই দিতে সামান্য যে ব্যথাটুকু লাগে সেটুকু হয়তো অনেকে পায়, কিন্তু আমি বলতে চাই যে আমরা কিন্তু ইনজেকশন দেওয়ার আগে চোখটা অবশ করে নিই। চোখের একটা অ্যানেস্থেটিক ড্রপ আছে, ড্রপ দিয়ে চোখটা অবশ করে নিই। সাধারণত পেশেন্টরা কোনো ব্যথা পায় না।
নিশ্চয়ই। এই যে ইনজেকশনগুলোর কথা বলছিলেন, সেই ইনজেকশনগুলো আসলে যে কোনো জায়গায় কিংবা ফার্মেসিতে আসলে দেবার সুযোগ রয়েছে কিনা, নাকি আসলে স্পেশালাইজড সেন্টার বা হাসপাতালের প্রয়োজন হয়ে থাকে? এটা কোনো ফার্মেসিতে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে এটা চোখের ভিতরে দিতে হবে। তো এটা দিতে গেলে একজন এক্সপার্ট হ্যান্ড লাগবে, যারা এই এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত তারাই একমাত্র পারবে। এবং এটা কিন্তু সব জায়গায় দেওয়া যাবে না, এটা আপনার খুব স্টেরিলাইজেশন মেনটেন করে দিতে হবে কোনো জীবাণুমুক্ত পরিবেশে। আমরা সাধারণত আমাদের ওটিতে আমাদের অপারেশন থিয়েটার আছে, অপারেশন থিয়েটারে আমরা পেশেন্টকে নিয়ে গিয়ে পেশেন্টের চোখটা জীবাণুমুক্ত করে আমরা নিজেরা জীবাণুমুক্ত হয়ে এবং খুব জীবাণুমুক্ত পরিবেশে আমরা সব কিছু মেনটেন করে তারপরে ইনজেকশনে দিতে হয়। কারণ যদি আমরা কোনোভাবে যদি জীবাণু চোখের ভিতরে ঢুকে যায় তাহলে চোখে ইনফেকশন এবং মারাত্মক চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ইনজেকশনের কাউন্সেলিংটা আপনারা আসলে কিভাবে করে থাকেন? ইনজেকশনের কাউন্সেলিং করতে গেলে আমাদের প্রথমে পেশেন্টকে বোঝাতে হয় যে আপনার এই রোগটা হয়েছে, এই কারণে আমরা ইনজেকশনটা দিব, ইনজেকশনটা দিলে কি হবে, না দিলে কি হবে, সেগুলো আমরা বোঝানোর পরে ওনারা রাজি হয়। আর একটা হচ্ছে অনেকে ভয় পায় যে ব্যথা পাবো কিনা, চোখের ভিতরে ইনজেকশন কীভাবে দিবেন। আমরা ওনাদেরকে বলি যে এটা জাস্ট একটা সিম্পল সুই, ইনসুলিন সিরিঞ্জ, ওটার মধ্যে আমরা ইনজেকশন দেবো, আপনার কোনো ব্যথা পাবেন না। বাংলাদেশে সাধারণত কয় ধরনের ইনজেকশন পাওয়া যায়? পুরো পৃথিবীতে যে ধরনের ইনজেকশনগুলো আমরা পুরো ওয়ার্ল্ডে ইউজ হচ্ছে, ওয়েস্টার্ন কান্ট্রি বলেন বা এশিয়ান কান্ট্রি, সব দেশে যেগুলো ইউজ হয়, বাংলাদেশে সব ধরনের ইনজেকশন অ্যাভেলেবেল আছে। যেমন ধরেন ট্রেড নেম যদি বলতে যাই, আমরা বলি অ্যাভাস্টিন, লুসেন্টিস, আইলিয়া, ভ্যাবিসমো, ভিসিক, এই ধরনের 5 ধরনের ইনজেকশন পুরো ওয়ার্ল্ডেই দিচ্ছে, আমরাও দিচ্ছি। ইনজেকশনের কথা শুনলে আসলে রোগীরা যেটি জানতে চায় বা অনেক মানুষই যেটি জানতে চায় সেটি হচ্ছে কোনো ধরনের আসলে পার্শ্ব প্রতিক্রিয়া থাকছে কিনা এই ইনজেকশনগুলোর। আপনি জানেন যে যে কোনো ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, পার্শ্বপ্রতিক্রিয়া নাই আমরা একবারই বলা যাবে না। সিম্পল প্যারাসিটামলও অনেক সময় অ্যাডভার্স ইফেক্ট হয়, সেম টু যে কোনো ওষুধের মতোই এটা তো একটা ওষুধ, এটার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, সাধারণত হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, দু একটা কেসে হতে পারে। যেমন ধরেন আপনার চোখে অনেক সময় দেওয়ার সময় একটু লাল হয়, এটা যেখান দিয়ে আমরা দিচ্ছি এখানে যদি কোনো ব্লাড ভেসেল থাকে সেক্ষেত্রে একটু রক্তক্ষরণ হয়ে একটু লাল হতে পারে চোখ। আবার একটু অনেকে একটু পেন, সামান্য পেন পেতে পারেন। আরেকটা হচ্ছে আপনার অনেক সময় ইনফ্লামেশন হতে পারে চোখের ভিতরে। আবার যদি কখনো যদি এটা জীবাণু দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে ইনফেকশন হতে পারে। কিন্তু সেগুলো হবার সম্ভাবনা তো অনেকটাই কম। কারণ হচ্ছে আমি এই পর্যন্ত খুব একটা দেখিনি আর কি। তবে দু একটা কেস অনেক সময় বইপত্রে লেখা আছে, হতে পারে। আমরা আপনার কাছ থেকে একবার অনুষ্ঠানের শুরুর দিকে লেজার চিকিৎসার কথা শুনছিলাম। চোখের রেটিনার কোন কোন রোগের ক্ষেত্রে আসলে এই লেজার চিকিৎসা দেওয়া হয় এবং সেটির আসলে কার্যকারিতা কেমন রয়েছে? ধন্যবাদ। লেজার চিকিৎসাটা আমরা চোখের কয়েকটা রোগে, বিশেষ করে রেটিনার কয়েকটা রোগে আমরা করে থাকি। একটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটা একটা স্টেজে আমরা যেটা বলি পলিপারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেখানে আমাদের চোখের রেটিনাতে নতুন ভেসেল ফর্মেশন হয়, সেই ভেসেলগুলোকে আমরা বার্ন করে দিই এবং চোখের রেটিনার মূল অংশটুকু ম্যাকুলার রিজিয়ন, অপটিক নার্ভ প্রিজার্ভ করে বাকি অংশটুকু আমরা লেজার করে দিই। আরেকটা রোগ ধরেন আপনার যেটা বলেন চোখের স্ট্রোকের পরবর্তীতে আমাদের চোখের ভিতরে লেজার করতে হয়। চোখের স্ট্রোকের কথা বলছিলেন, স্ট্রোক শব্দটি শুনলে আসলে সবাই ধরে নেয় যেটি মস্তিষ্কের সাথে সম্পর্কিত, আসলে চোখেও কি আসলে স্ট্রোক হতে পারে? জি অবশ্যই। যেই কারণগুলোতে আপনার চোখে স্ট্রোক হয়, সেম মস্তিষ্কের যেটা কারণগুলো হচ্ছে চোখের ভিতরে সেই কারণগুলোতে স্ট্রোক হয়। নিশ্চয়ই। সেটি আসলে রোগীরা বুঝবার কোনো উপায় রয়েছে কিনা, লক্ষণ উপসর্গ দেখে আসলে তাদের কোনো কিছু ধারণা করবার সম্ভাবনা রয়েছে কিনা? পেশেন্টরা যেটা বলবে যে চোখে স্ট্রোক করলে চোখে কম দেখবে, হঠাৎ করেই পেশেন্ট কম দেখতে পাচ্ছে। যদি সিআরভিও হয় তাহলে পুরো চোখ জুড়ে রক্তক্ষরণ হয়, পেশেন্ট অনেকটু কম দেখে। আর বিআরবি হলে একটা পোর্শনে রক্তক্ষরণ হয়। আর যদি ম্যাকুলার রিজনে ফ্লুইড জমে তখন মানুষজন কম দেখে। সাধারণত কিন্তু পেইন হয় না, পেশেন্টের কোনো পেইনের কমপ্লেন থাকে না, কম দেখার কমপ্লেন থাকে, অনেক সময় ফ্লোটাস দেখে। সেক্ষেত্রে কি আসলে পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থাপনা রয়েছে কিনা আপনাদের কাছে? কখন আসলে আসবেন এবং কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করেন যে চোখে স্ট্রোক হয়েছে? কোনো পেশেন্ট যদি হঠাৎ করে চোখে কম দেখে অবশ্যই সাথে সাথে আমাদের কাছে আসা উচিত। কিছু রোগ আছে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করতে হয়, সেক্ষেত্রে পেশেন্ট আসার পরে আমরা প্রাইমারি এক্সামিনেশন করে চোখের ভিতরে একটা ড্রপ দিয়ে চোখের মনিটা বড় করে আমরা ভিতরে যন্ত্রপাতি দিয়ে পেশেন্টকে দেখি। দেখার পরে প্রয়োজন হলে আমরা তাকে কিছু পরীক্ষা করি। তারপর আমরা তার রোগের পর স্টেজগুলো নির্ধারণ করে কোনো চিকিৎসা প্রয়োজন হলে তৎক্ষণাৎ শুরু করি। লেজার চিকিৎসার ক্ষেত্রে আসলে ব্যথা পাবার যে সম্ভাবনা সেটি কি রয়েছে কিনা? লেজার লাইট
আমরা লেজার লাইট যেরকম আপনি দেখে যান যে বাচ্চারা খেলাধুলার জন্য যে লাইটগুলো ইউজ করে থাকে, এই ধরনের একটা লেজার লাইট, স্পেশাল লেজার লাইট আমরা চোখের ভিতরে দিয়ে চোখের যে অংশটুকু খারাপ আছে যেখানে প্রয়োজন সেখানে আমরা ওটা বার্ন করে দিই। তো এটা সামান্য একটু ব্যথা পেতে পারে। সাধারণত আমরা যেটা করি আপনার চোখটা অবশ করে নিই, একটা অ্যানাস্থেটিক ড্রপ দিয়ে চোখটা অবশ করে আমরা এই কাজটা করে থাকি। সাধারণত ব্যথা পায় না, পেলেও সামান্য একটু ব্যথা অনেক সময় পেতে পারে। নিশ্চয়ই। চোখের রেটিনা চিকিৎসায় এই যে ইনজেকশন এবং লেজারের ভূমিকা, এটি নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, আরও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। জি দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি চোখের রেটিনা চিকিৎসায় ইনজেকশন ও লেজারের ভূমিকা নিয়ে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট রেটিনা, আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আলোচনার পরবর্তী অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। বিরতির আগে আমরা কথা বলছিলাম চোখের রেটিনার চিকিৎসায় ইনজেকশন ও লেজারের ভূমিকা নিয়ে। আজকের আলোচনায় সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট রেটিনা, আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফিরছি আলোচনায়। আমরা বিরতির আগে আপনার কাছ থেকে শুনছিলাম যে আসলে ইনজেকশনের যে ভূমিকা রয়েছে এবং লেজারের ভূমিকার কথাও শুনছিলাম। সেক্ষেত্রে আসলে লেজারের পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা লেজার দেবার পরে আসলে কোনো অসুবিধা হতে পারে কিনা রোগীদের? সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। যেটা আমরা করি, যেমন ধরুন ডায়াবেটিক রেটিনোপ্যাথি কেসে আমরা যেটা পিডিআর বলছি, পিডিআরে আমরা যে লেজারটা করি, পেশেন্টের চোখের যে মেইন অংশটুকু, অপটিক নার্ভ বলেন বা ম্যাকুলার রিজন বলেন, এই অংশটুকু প্রিজার্ভ করে আমরা বাকি অংশটুকু লেজার করে দিচ্ছি। এখন আমাদের দেখার জন্য পুরো রেটিনা ইম্পর্টেন্ট, মেইন পয়েন্টটা হচ্ছে ম্যাকুলার রিজন। এটা হচ্ছে আমাদের সেন্টার ভিশনটা প্রিজার্ভ করে থাকে। আর যে আমাদের চারপাশে আমরা যে দেখে থাকি, এটা যদি আমরা রেটিনার পুরোটা যদি আমরা দেখেন যে আমরা একটা অংশটুকু মাঝখানটা আমরা লেজার করছি না, লেজার করছি চারপাশে, তখন কী হবে, পেশেন্টরা অনেক সময় যে চারপাশে যে ভিউ থাকে এটা একটু কমে যেতে পারে। সে সামনে সোজা অংশটুকু খুব ভালো দেখবে, কিন্তু চারপাশে একটু কমে যেতে পারে। তাহলে আমরা লেজারটা করছি কেন? কারণটা হচ্ছে আমাদের দেখতে হবে চোখটাকে সেভ করতে হবে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিন্তু আপনার রোগটা কিন্তু ভালো হবে না, যেহেতু ডায়াবেটিস কখনো ভালো হবে না, এই রোগটাও কখনো ভালো হবে না, এবং এই রোগটা যতদিন যাবে ততদিন খারাপ হতে থাকবে। কারণ আমাদের লেজার করার উদ্দেশ্য হচ্ছে এই চোখটাকে সেভ করা, যেখানে আছে এই রোগটাকে সেই জায়গায় থামিয়ে রাখা, যাতে ভবিষ্যতে কমপ্লিকেশন না হয়, রেটিনা ছিঁড়ে না গিয়ে পেশেন্ট অন্ধ না হয়। আমরা রোগটাকে থামিয়ে রাখার জন্য এবং চোখটাকে প্রিজার্ভ করার জন্য লেজার করছি, যাতে পরবর্তীতে রেটিনা ছিঁড়ে না যায়। দুটি বিষয় একটু আপনার কাছ থেকে জানবো বিস্তারিতভাবে। সেটি হচ্ছে লেজার করবার আগে কি কি পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় এবং লেজার করবার পরবর্তী সময় আসলে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়। আমি পেশেন্টের উদ্দেশ্যে যেটা বলবো, লেজার করার আগে অ্যাকচুয়ালি কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় না। এটা আমরা একেবারেই আউটডোর বেসিসে করে থাকি। পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, আমরা যদি দেখি যে লেজার করার প্রয়োজন হয়, তখন আমরা ওনাদেরকে বলি এবং ওনারা সেই তৎক্ষণাৎ লেজার করতে পারে। শুধু আমরা যেই ড্রপগুলো দিয়ে চোখের ভিতরে পরীক্ষা করে থাকি, চোখের মনিটা বড় করি, সেম ড্রপ দিয়ে আমরা ওনাকে প্রিপারেশন নেই এবং লেজার রুমে নিয়ে গিয়ে আমরা ওনাকে লেজার রুমে বসিয়ে, এটা কিন্তু কোনো প্রিপারেশন দরকার হয় না, অ্যানেস্থেশিয়ার দরকার হয় না, জাস্ট আপনার চোখের যে ড্রপটা, অ্যানেস্থেটিক ড্রপ, চোখের ড্রপ, ওটা দিয়ে মেশিনে বসিয়ে 5-10 মিনিট আমরা করতে পারি। পরবর্তী সময় লেজার করবার পর, লেজার করার পরে কোনো সতর্কতা অবলম্বন করার কোনো কিছু প্রয়োজন নেই। সাথে চোখে ধুয়ে ফেলতে পারবে, কোনো ওষুধপত্র লাগে না। আমরা সাধারণত একটা সিম্পল ওষুধ, অনেক সময় ব্যথা না হওয়ার জন্য একটা ওষুধ দিয়ে থাকি। হাসপাতালে ভর্তি থাকবার প্রয়োজন হয় না, না, এক্ষেত্রে কোনো হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই। আমরা যে দুটি বিষয় নিয়ে কথা বলছিলাম, ইনজেকশনের ভূমিকা এবং লেজারের ভূমিকা, চোখের আসলে উন্নতি এবং অবনতি, দুটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই ইনজেকশন এবং লেজারের ভূমিকা নিয়ে। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, দুই রকম ভূমিকা। প্রথমে আমি ইনজেকশনের কথা বলি। ইনজেকশনটা আমরা কেন দিই? পেশেন্ট যখন আমাদের কাছে আসে, পেশেন্ট তো কম দেখে, পেশেন্টের কমে থাকে, উনি কম দেখতে পাচ্ছেন। তো আমাদের উদ্দেশ্য থাকে তাকে কম দেখাটাকে ভালো করা, মানে পেশেন্টকে দেখানো। তো আমরা কখন ইনজেকশনটা দিই, সাধারণত আমরা যদি দেখি যে ওসিটি আমরা স্ক্যান করে যদি দেখি যে চোখের যে মেইন অংশটুকু ম্যাকুলাতে যদি পানি জমে কোনো কারণে, যে কোনো ডিজিজের কারণে, এটা ডায়াবেটিস হতে পারে, এটা স্ট্রোক কারণে হতে পারে, বা এটা এজ রিলেটেড যেটা বলছিলাম ওয়েট এআরএমডি বা সিএনবিএম ওখানে হতে পারে। তো এক্ষেত্রে যেটা হয়, ম্যাকুলার রিজনে পানি জমে। তা আমাদের উদ্দেশ্য থাকে যে ম্যাকুলার যে নর্মাল স্ট্রাকচার, ওটাকে ওই স্ট্রাকচারে ফিরিয়ে নিয়ে আসা।
তো ইনজেকশনটা আমরা কোনটা দিই? এনটিভিজিএফ। এনটিভিজিএফ হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ইনহিবিটর। নিশ্চয়ই। তো এটা দেওয়ার ফলে যেটা হয় যে চোখের যে ম্যাকুলাতে যে পানি জমে ওটা পানিগুলো রিজলভ হয়ে যায় এবং ম্যাকুলা তার স্ট্রাকচারে নর্মাল স্ট্রাকচার ফিরে আসে এবং পেশেন্টের ভীষণ অনেকটুকু ইমপ্রুভ করে। এবং ইনজেকশনে কয়েকটা ডোজ আছে, কোনো কোনো রোগের ক্ষেত্রে আমাদের 3 বার বা 4 বার দিতে হয়, আবার কোনো কোনো রোগের ক্ষেত্রে একটু বেশি দিতে হয়। আমরা সাধারণত 3 বার বা 4 বার দেওয়ার পরে তাকে আবার পরীক্ষা করে দেখি তার কতটুকু উন্নতি হয়েছে। যদি দেখি যে তার উন্নতি হয়েছে প্লাস রোগটা থেমে গিয়েছে, স্ট্যাটিক আছে বা রোগটা ভালো হয়ে গেছে, তখন আমরা তার ইনজেকশনটা বন্ধ করি। আর যদি দেখি যে কোনো কারণে রোগটা এখনও থেমে নাই, এটা পানিটা এখনও আছে, তখন আমরা ইনজেকশনটা আরও কিছুদিন কন্টিনিউ করি। অথবা অনেক সময় আমরা একটা ইনজেকশন যেটা দিই এটা চেঞ্জ করে আরেকটা ইনজেকশনে যাই। কারণ আমরা যেটা বলছেন 4-5 ধরনের ইনজেকশন বাংলাদেশে এবং পৃথিবীতে পাওয়া যায়, এগুলো একটা কাজ না হলে আরেকটা কাজ করে। তো আমরা এটা চেঞ্জ করার প্রয়োজনে করে থাকি এবং ইনজেকশন দেওয়ার পরে সাধারণত রোগীদের অনেকটুকু ভালো হয়ে যায়। কতবার ইনজেকশন প্রয়োজন হয় সেটি আসলে কিসের উপর নির্ভর করে? এক একটা ইনজেকশনে এক একটা লোডিং ডোজ আছে। কোনো কোনো ইনজেকশনের লোডিং ডোজ 3 বার, কোনো 3 বার বলতে আমরা মাসে একটা করে 3 মাসে 3টা দিই। আচ্ছা। আবার কোনো ইনজেকশনে বলা হয় লোডিং ডোজ 4 বার, মাসে একটা করে 4 মাসে 4টা দিই। তারপর আমরা তাকে আবার পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যে আমরা যে ওসিটি স্ক্যান বলছি ওটা করে থাকি। ওটা করে আমরা তার আগের অবস্থায় মানে রোগের প্রথম অবস্থায় যে ওসিটি পিকচার যা ছিল এবং পরে 3-4টা ইনজেকশন দেওয়ার পরে কি চেঞ্জ হয়েছে, কতটুকু উন্নতি হয়েছে, সেটার উপর আমরা নির্ধারণ করি যে তাকে ইনজেকশন কন্টিনিউ করব না এখানে অফ করব। নানা ধরনের কথা আসলে প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে ইনজেকশন এবং লেজার দেবার পর চোখের যে জ্যোতির কথা বলি বা চোখের যে দৃষ্টিশক্তির কথা আমরা বলে থাকি, সেটির অবনতি হবার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? অ্যাকচুয়ালি ইনজেকশন দেওয়ার পরে সাধারণত অবনতি হওয়ার কথা না, সাধারণত হয় না। নিশ্চয়ই। লেজারের ক্ষেত্রে? লেজারের ক্ষেত্রেও সাধারণত অবনতি হয় না। কারণ হচ্ছে আমি একটা বলবো যে লেজার আমরা বিশেষ করে ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে যে আমরা লেজারটা করে থাকি, এটা কিন্তু আমরা চোখের ভিশনের বা দেখার উন্নতির জন্য করি না। কেন করি? চোখটাকে রোগটাকে থেমে রাখার জন্য, এটা যে কমপ্লিকেশন না হয় বা অ্যাডভান্স স্টেজে না যায়, সেই জন্য আমরা লেজার করে চোখটাকে প্রিজার্ভ করি। এক্ষেত্রে ভীষণ আমাদের ইম্পর্টেন্ট না, আমাদের চোখটাকে সেভ করাটা ইম্পর্টেন্ট। ভীষণের ব্যাপারটা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করতে হয়, আর যদি ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় অনেক সময় ইনজেকশন দিতে হয়। আরেকটা হচ্ছে যেমন ধরেন অনেক সময় ইয়াং এজে যে একটা রোগ হয় সিএসসিআর বলি আমরা, ম্যাকুলার রিজনে বিভিন্ন কারণে ইয়াং এজে পানি জমতে পারে সিএসসিআর, তখন আমরা অনেক সময় দেখা যায় যে লেজার করতে হয়। সেটাকে আমরা ফোকাল লেজার বলি। এটা লো বিম বা লো স্পট এবং এনার্জিটা কম দিয়ে এক ধরনের লেজার করি আমরা। এই লেজারটার উদ্দেশ্য হচ্ছে, আপনি জানেন যে সিএসসিআর যেটা হয় একটা ভেসেল লিক করে ওখান থেকে পানি লিক করে ম্যাকুলাতে পানি জমে। আমরা যেটা করি যেখান থেকে লিক হচ্ছে সেই জায়গাটা কি আমরা ওখানে লেজার করে, যার ফলে পানি আসাটা বন্ধ হয়ে যায়। এটা করার আগে আমরা চোখে অ্যাঞ্জিওগ্রাম করে নিতে হয়। অ্যাঞ্জিওগ্রাম করে আমরা দেখি যে কোন জায়গা দিয়ে লিকটা হচ্ছে। যে জায়গা দিয়ে লিকটা হয় সেম পয়েন্টে গিয়ে আমাদের লেজারটা করতে হয়। এক্ষেত্রে আপনার লেজার করার পরে অবশ্যই ভীষণ অনেকটুকু ভালো হয়ে যায়। ইনজেকশন এবং লেজার চিকিৎসা এই দুইটি করার ক্ষেত্রে আসলে বয়সের কোনো সময়সীমা বা পরিসীমা রয়েছে কিনা? না, এক্ষেত্রে বয়সের কোনো সময়সীমা নাই। কারণ হচ্ছে ইনজেকশন লেজার যে কোনো সময় প্রয়োজন হতে পারে। এখন ধরেন যে আমরা বলছিলাম আরওপি, রেটিনোপ্যাথি প্রিমেচুরিটি, এই ক্ষেত্রে আমাদের ইনজেকশন প্রয়োজন হয়। 1 মাসের বাচ্চাকে আমরা ইনজেকশন দিচ্ছি বা 1 মাসের বাচ্চাকে আমরা লেজার করছি। এক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হয় যে ইনজেকশনের ডোজটা, বড়দের ক্ষেত্রে আমরা যে পরিমাণে ইনজেকশনের ডোজটা নির্ধারণ করে থাকি, বাচ্চার ক্ষেত্রে অনেকটুকু কম করতে হয়। আর দাওয়ার যে প্রসিডিউর, এটা স্পেশাল প্রসিডিউর মেনটেন করতে বাচ্চাদের ক্ষেত্রে। নিশ্চয়ই। আর লেজার বিষয়টা হচ্ছে বড়দের আমরা বসে বা আমাদের যে মেশিনটা আছে এই মেশিনে বসিয়ে লেজার করতে পারি, বাচ্চাদেরকে তো সেভাবে করা যাবে না। সেক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা বলি এলআইও বা লেজার ইনডাইরেক্ট অপথলমোস্কোপি, আমাদের একটা মেশিন আছে, ওটার মাধ্যমে ছোটো বাচ্চাদের নিউবর্ন বেবিদের প্রয়োজনে লেজার করতে হয়। আবার অনেক সময় আমরা লেজার করে থাকি অপারেশনের সময়। আমরা রিটিনা যখন অপারেশন করি আমরা বলি এন্ডো লেজার। অপারেশনের পরবর্তী একটা পর্যায়ে গিয়ে আমাদের ভিতরে লেজার করতে হয়। এই যে অত্যাধুনিক সব চিকিৎসা পদ্ধতির কথা আপনার কাছ থেকে জানলাম, ঢাকা আই কেয়ার হসপিটালে এই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা আসলে সম্ভব হচ্ছে কিনা এবং রোগীদের আস্থার জায়গা কেমন দেখছেন ঢাকা আই কেয়ার হসপিটালকে ঘিরে? জি, আলহামদুলিল্লাহ, ঢাকা আই কেয়ার হসপিটালে আমাদের সব ধরনের যন্ত্রপাতি, চোখের পরীক্ষা নিরীক্ষা করার জন্য যত অত্যাধুনিক যন্ত্রপাতি পৃথিবীতে রয়েছে সবগুলো আমাদের ঢাকা আই কেয়ার হসপিটালে আছে। এবং চোখের ইনজেকশন বা লেজার করার জন্য যেসব যন্ত্রপাতি দরকার সেগুলো আমাদের এখানে প্রেজেন্ট রয়েছে।
নিশ্চয়ই, আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। জি, আচ্ছা, এই ছবিতে আমি লেজার করছি। পেশেন্টটা ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেশেন্ট ছিল, ওখানে আমরা পিআরপি লেজারটা করছিলাম। এটা দেখেন যে আমরা এটি একবারই আমি বসে আছি, পেশেন্টটা বসে আছে, একটা মেশিন, যে মেশিন দিয়ে আমরা চোখটা পরীক্ষা নিরীক্ষা করে থাকি সেই ধরনের মেশিন দিয়ে আমরা লেজার করে থাকি। আমরা পরবর্তী ছবির মাধ্যমে দেখব। আচ্ছা, এই ছবিতে আমরা ইনজেকশন দেওয়ার যে ইনস্ট্রুমেন্টগুলো সেটা দেখতে পাচ্ছি। দর্শকদের আমি যেটা বলবো যে এখানে সিরিঞ্জগুলো দেখতে পাচ্ছেন, আপনার যে ডায়াবেটিস পেশেন্টরা যে ইনসুলিন দেয়, সেম ইনসুলিন সিরিঞ্জ, একেবারে যেটা ডায়াবেটিস ইনসুলিন সিরিঞ্জ সেটাই আমরা ইউজ করে থাকি। আর এখানে কিছু ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করার জন্য একটা বাটিতে আমরা পভিডন আয়োডিন দেখতে পাচ্ছি, বা ক্লিন করার জন্য কিছু সিরিঞ্জের মধ্যে পানিটা যেটা আছে, বড় সিরিঞ্জ যেটা, পানিটা এটাতে আমরা চোখটা পরিষ্কার করে থাকি। এবং গ্লাভস দেখতে পাচ্ছেন, আই ড্রপ দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আমরা চোখটা জীবাণুমুক্ত করে, একটা স্লাইড ক্লিপার্স দেখতে পাচ্ছেন, এ দিয়ে আমরা কোন জায়গায় দিব এটা মেজারমেন্ট করে তারপর আমরা ইনজেকশনটা দিয়ে থাকি। আমরা যদি আরেকটি ছবির মাধ্যমে একটু দেখে নিতে পারি। আচ্ছা, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা একটা পেশেন্টের ইনজেকশন দিচ্ছিলাম, যেটা মাইক্রোস্কোপে দেখে আমাদেরকে প্রথমে স্লাইড ক্লিপার্স দিয়ে কোন জায়গায় দিব এটা নির্ধারণ করে চোখটা জীবাণুমুক্ত করে একটা সুন্দর পরিবেশে ওটিতে গিয়ে আমাদের ইনজেকশন দিতে হয়। আপনি আমাকে একটা কোশ্চেন করেছিলেন এটা বাইরে বা ফার্মেসিতে দেওয়া সম্ভব কিনা। অ্যাকচুয়ালি কোথাও ওটি ছাড়া এটা অ্যাকচুয়ালি কোথাও সম্ভব না, কারণ হচ্ছে এটা জীবাণুমুক্ত পরিবেশে দিতে হবে, পেশেন্টকে জীবাণুমুক্ত করতে হবে, আমাদের নিজেকে জীবাণুমুক্ত করে গ্লাভস পরে, গাউন পরে, মাস্ক পরে এবং মাইক্রোস্কোপে দেখে ইনজেকশনটা নির্দিষ্ট জায়গায় দিতে হবে। নিশ্চয়ই, আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে ইনজেকশন এবং লেজারের যে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি সেটির কথা শুনছিলাম, এবং আপনার কাছ থেকে আমরা এটিও শুনছিলাম যে ঢাকা আই কেয়ার হসপিটালে সকল কিছুই আসলে সম্পন্ন হচ্ছে এবং সেখানে সাফল্যের হারটি অনেক বেশি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, কেবল রেটিনা বা কর্নিয়া নয়, চোখের যে কোনো সমস্যায় সঠিক চিকিৎসাটি নিতে হলে আমাদের একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। প্রয়োজনে নিতে হবে অত্যাধুনিক সব চিকিৎসার সাহায্য। যেমনটা আমরা জানলাম চোখের রেটিনার চিকিৎসায় ইনজেকশন ও লেজার সম্পর্কে। সবশেষে সবার জন্য সুস্থ চোখ, স্বচ্ছ দৃষ্টির প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।